সৌহার্দ্য খুব আপসেট, কারণ তার কন্টেন্ট অন্য কেউ ফেসবুকে আপলোড করছে। তো নো ডাউট এত কষ্ট করে যখন কেউ কন্টেন্ট বানায়, ওরা তো হচ্ছে লাখ লাখ প্রচুর খাটে। আমরা যারা কন্ট্রোভার্সি খাটে, আমাদের যাদের 1K ভিউজ হয়, আমাদের কন্টেন্ট যদি কেউ চুরি করে নিয়ে কেউ এরকম অন্য কোনো জায়গায় অন্য কোনো অ্যাপে আপলোড করে, বা আমাদের কন্টেন্ট পুরোটা শুনে যখন হুবহুকে বলে দেয়, সেটা কিন্তু আমাদেরও কষ্ট হয়, বোঝা যায় যে কে আমারটা শুনে শুধু আমারটাই বলে দিচ্ছে। তাই সৌহার্দ্য বলছে এই ব্যাপারটা ওকে আগেই অনেকে বলেছিল, ব্যাপারটা গুরুত্ব দেয়নি। শুধু সৌহার্দ্যর একা কেস না, আমি আগেও বলেছি স্ন্যাপি গার্ল যে স্বপ্না, ওর চ্যানেল হুবহু 2-3টা চ্যানেল আছে, যারা চ্যানেল সৌহার্দ্য ব্যাপারটা তো ফেসবুকে হচ্ছে, কিন্তু ইউটিউবে হুবহু সেম চ্যানেল খুলে ওর গানগুলি দিয়ে দিয়ে স্ন্যাপি। তারপর কিছুদিন আগে শঙ্কর বলেছিল যে হুবহু এভাবে আমাদের ভিডিওগুলি তোমরা ডাইরেক্ট তুলে দিয়ে দিও না। তো এইরকম কাজগুলি অনেকেই করে, শুধু যে ব্লগিং চ্যানেল চুরি করে তা না, এমনও কিছু চ্যানেল আছে আমি দেখেছি যারা কিনা মুভির ভিডিও অন্য কোনো চ্যানেল থেকে হুবহু ডাউনলোড করে। ধরো একটা মুভির চ্যানেল, যে মানুষটা মুভিটাকে বোঝাচ্ছে, মুভিটা দেখাচ্ছে, তার চ্যানেল থেকে ভিডিওটা এনে স্ক্রিন রেকর্ড বা ডাউনলোড করে পুরো ভিডিওটাই ছেড়ে দেয়। হয়তো তার ভিডিওটা হয়তো 5 লাখ 6 লাখ ভিউজ হচ্ছে, তার হয়তো 2K ভিউজ হচ্ছে, কিন্তু তার কোনো খাটনি নেই। হ্যাঁ, আর মানুষের প্রশংসা, বাহ আপনি কি সুন্দর মুভির ভিডিও করছেন, আপনার কি সুন্দর টোন। আসলে কিন্তু ওটা কোনোটাই ওর না। তবে হ্যাঁ, যেটা সৌহার্দ্য বলেছে, পুরোনো ভিডিও দিলে তাও একটা বানা যায়, যে যেটুকুন রেভিনিউ কামানোর কামিয়ে নিয়েছে, তা না করে মানে ইনস্ট্যান্ট যে ভিডিওটা ওরা দেয় ছাড়ে, সেই ভিডিওটা এক্স্যাক্টলি ওই ভিডিওটা ওই থাম্বনেলটা এটা ছেড়ে দেয়। শুধু কিছুদিন না, বেশ কিছুদিন আগে দীপা, বেঙ্গলি ব্লগার দীপা, ও খুব কান্নাকাটি করেছিল। ও প্রচুর চেষ্টা করেছে, এমনকি ওই লোকটাকে খুঁজেও পেয়েছিল যে তার ভিডিও এক্স্যাক্টলি ফেসবুকে আপলোড করে দেয়। হ্যাঁ, কিন্তু কোনো নেট রেজাল্ট পায়নি। সৌহার্দ্যকে আমি বলবো এর এগেনস্টে তোমার একটা লিগ্যাল স্টেপ নেওয়া উচিত। এই যে স্ক্যামাররা যারা অন্যের ভিডিও পুরোপুরি টেপে দেয় এবং টেপে সেনে আইদার অর্থ বা কেউ নাম কামায়, এগুলি বন্ধ হওয়া উচিত। আচ্ছা, আর অনেকে বলছে যে ওর তো 2 লাখ ভিউজ হতো, এখনো 2 লাখ ভিউজ হয়। ভিউজ তো আছেই, টাকাটা তো আছেই, কিন্তু পরিশ্রমটা, আমার জিনিসটা, আমার বলা কথাটা, এটা পুরোপুরি কেউ নিয়ে টেপে দিল, আমার একটা সামান্য থাম্বনেল কেউ নিয়ে টেপে দিল, এটা মানা যায় না। কারণ আমরা অনেকটা সময় স্পেন্ড করি চিন্তা করতে জন্য, ডেসক্রিপশন কি লিখবো, টাইটেল কি লিখবো। যেহেতু আমরা অনেকগুলো ভিডিও করি, আমরা তত ভাবতে পারি না, কিন্তু ওরা যখন একটা ভিডিওতেই লাখ লাখ লোককে ধরে রাখে, নিশ্চয়ই অনেকটা বেশি ভাবে। আর মানুষের পাশে কিন্তু এইভাবে থাকে না। এই যে লাখ লাখ ভিউজ আজকে ওর পাশে আছে, কিছুটা দেখেই তো আছে, যে কিছু না দেখে তো থাকেনি, কোনো গুণ আছে বলে তো আছে। আচ্ছা, এবার আসছি নেগেটিভ ট্রোলিং নিয়ে। নেগেটিভ ট্রোলিং অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, দেখলাম মেশামশাই অর্পিকে সাপোর্ট করেছে, কখনো কখনো তুমি কমেন্ট নিয়ে বা প্রতিবাদ করা উচিত। ইয়েস, প্রতিবাদের ভাষা থাকা উচিত, প্রতিশোধের ভাষা যেন না হয়। তো নেগেটিভ কমেন্ট প্রচণ্ড মাপে ওদের চ্যানেলে কিভাবে যে ওরা সহ্য করে, এবং সারা বছর ধরে ওদের চ্যানেলে কিন্তু নেগেটিভ কমেন্ট ভর্তি, ওরও পম্পিরও, প্রতিটা স্টেপে। মেশামশাই ওকে একটা নেপাল থেকে একটা গিফট দিয়েছিল, যেটার খুব ডিমান্ড ছিল। এটা দেওয়ার পর অর্পি পায়ে ছুঁয়েছিল, এটা নিয়েও নেগেটিভ, যে কতবার পা ছুতে লাগে। আর এটা একটা বড়দের দেখালো। আর যদি মানলাম লোক দেখানো পা ছোঁয়াটা, তাহলে তো কোনো ক্ষতি নেই। তারা সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা যদি সমাজকে শেখায় যে হ্যাঁ, একটা ছেলের বউ শ্বশুর মশাইকে তার গিফট করেছে, তার জন্য তাকে মানে সম্মান জানাচ্ছে। কিভাবে জানাচ্ছে? পা ছুঁয়ে। ঠিক যেভাবে তোমার ট্রোলিং করেছো অর্পির জামাটা নিয়ে, অর্পি ফ্রক পরেছিল, ফ্রকটা ছোট হয়ে গেছে শ্বশুর সামনে, আরেকটা ছেলের সামনে। আজকালকার দিনে এই ধরনের ফ্রক সবাই পরে, আর অর্পি কিন্তু বাল্কি বডি না, দুবলা পাতলা। তো ওই রকম ফ্রক পরাটা কোনো বড় মাপের কিছু না। শ্বশুরকে শ্বশুর না ভেবে বাবা ভাবা হয়, তাহলে এটা ভুল। আমরাই তো বলি ছেলের বউরা মেয়ের মতো, তাহলে কেন অর্পি বাবার সামনে এরকম ড্রেস পরতে পারবে না? আর ড্রেসটা কোথাও কিন্তু অসভ্যতা ছিল না। হ্যাঁ, ড্রেসটা হাঁটুর ওপর বন্ধ ছিল। আর যখন গাড়িতে বসেছিল হয়তো দেখতে একটু ওরকম লাগছিল, কিন্তু ওই বসাটার মধ্যে কিন্তু ও আর ওর সৌহার্দ্য বসেছিল, অন্য দেখেনি। আর নামার সময় কিন্তু ড্রেসটা
হাঁটু পর্যন্ত চলে এসেছিল। সেটা নিয়ে এত রাফনেস, কাউকে নেগেটিভ বলবো মানে তার প্রতিটি মুহূর্তে ওদের ইংলিশ বলা নিয়ে, ওদের বাংলা অ্যাকসেন্ট নিয়ে, ওরা বাংলা কথা হিন্দির মতো করে বলা নিয়ে, না ওরা বাংলা কথা হিন্দির মতো করে বলে না। অর্পি যখন কথা বলে ওর কথা বলার ভঙ্গিটা একটু অন্যরকম, এটাকেই তো বলা হয় টোনাল কোয়ালিটি বা স্টাইল অফ টকিং। প্রত্যেকটা মানুষের স্টাইল অফ টকিং কিন্তু এক হয় না। আমরা অনেককে বলি না, বাহ আপনি কি সুন্দর কথা বলতে পারেন, বাহ আপনি আসরটা জমিয়ে রেখেছেন, বাহ আপনার গল্প বলার স্কিল খুব সুন্দর। তাহলে কেন আমরা কিছু কিছু লোককে এটা বলি, কেন সবাইকে বলি না? প্রত্যেকটা মানুষের আলাদা জোন আছে। সেখানে দাঁড়িয়ে অর্পির কথা বলাটা অনেকটা এইরকম একটু অন্যরকম টাইপের। হ্যাঁ, ও যেটাই বলে একটু অন্যরকম টাইপ করেই বলে। তো সেটা নিয়ে প্রচুর প্রতি মুহূর্তে ট্রোল। অনেকে তো এমনও বলে ওর টাং বা টিতে কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ, যে কথা বলার সময় এরকম করে ও চিবিয়ে একটু কথাটা বলে। আর ইংলিশ বলা নিয়ে কারণ মোস্ট অফ দ্য ভিউয়ার্স ইনসাইড আউটের কিন্তু এডুকেটেড গ্রুপের, ঠিক আছে? ওরা আরবান লাইফ, সিটি লাইফ দর্শায়, সেখানে ইয়াং জেনারেশনরা বা ইয়াং কাপলরা ওদেরকে দেখায়। নট অনলি অর্পি সৌহার্দ্য, অর্পি সৌহার্দ্য ছাড়াও যেমন পশ প্যালেট আছে, যেমন ফ্লাইং বিস্ট আছে, এরাও কিন্তু ইংলিশটা বলে। শুধু অর্পি সৌহার্দ্য ইংলিশটা বললেই ইঞ্জিরি বললো দিখাওয়া না। আরবান লাইফে মোস্ট অফ দ্য পিপল এই ধরনের কথাবার্তা বলে। টেক ইট আউট, কিপ ইট আপ, গো দেয়ার, এগুলি তো কমন ওয়ার্ড। ওরা কি পুরো সেন্টেন্সটা ইংলিশে বলে না তো। আর কিছু একটা না থাকলে কি এমনিতেই 2 লাখ ভিউজ হয়? হ্যাঁ, ওরা গেছে ওখানে ব্র্যান্ড প্রমোশনে। তো ব্র্যান্ড প্রমোশনে এরকম সমস্ত ইউটিউবাররাই যায়, ও প্রচুর ব্র্যান্ড প্রমোশন পাবেই তো। ওদের 2 লাখ ভিউজ যার, আমাদের ম্যান্ডিদের যে 60, 70, 80 ভিউজ, ওরাই কত ব্র্যান্ড প্রমোশন পায়। আর সেখানে ওদের 2 লাখ ভিউজ ওরা পাবে না। আর রইল বাকি ক্যাফেটেরিয়া করার সময় সব টাকা, হ্যাঁ যেই টাকাটা ওই সময় করেছিল ওটা দিয়ে ক্যাফেটেরিয়া করলো, তারপর একটা আলাদা ফ্ল্যাট করলো, আবার এতদিনে যে টাকাটা জমাচ্ছে সেটা দিয়ে ওরা বুটিকটা করছে। হ্যাঁ, একটা মানুষ স্টেপ গুনেই তো একটা স্টেপ গুনে। স্টার্টিংয়ে যদি কেউ মারুতি 800 কেনে, তারপর সে একটা মারুতির ওয়াগানার বা সুইফট ডিজায়ার কেনার চেষ্টা করে, তারপর তো সুইফট ডিজায়ার থেকে হয়তো কেউ সিয়াজে যায়। তো পাবলিক একটা গুণেই 2টো গুণে। এই সৌহার্দ্য কিন্তু 1 BHK, 2 BHK, 3 BHK ফ্ল্যাট থেকে আজকে দাঁড়িয়ে গিয়ে এই 4 BHK ফ্ল্যাটে এসেছে। স্টার্টিংয়ে কিন্তু বলেছে, যখন স্টুডেন্ট ছিল, যখন মার সঙ্গে এসেছিল বোলপুর থেকে, ও কিন্তু প্রথম 1 BHK ছিল। পরে যখন বিয়ে হলো ওর সাথে, তখন গিয়ে 2 BHK করলো। তারপর ধীরে ধীরে যখন ওরা ব্লগিংয়ে আসলো 3 BHK তে গেল, এবং সেই 3 BHK থেকে আজকে একটা বিশাল সুন্দর 4 BHK তে গেল। তো এটাই তো উচিত। থেমে থাকার মানে জীবন না, লাইফ শুড মুভ অন। এটা শুধু প্রেমের ক্ষেত্রে না, জীবনে চলার ক্ষেত্রেও, চলার ক্ষেত্রেও তো থেমে থাকা উচিত না, নয়? ক্যাফেটেরিয়ার যদি বিজনেস কখনো না চলে, বুটিক চলবে, বুটিক না চলে ক্যাফেটেরিয়া চলবে, ক্যাফেটেরিয়া না চলে ব্লগিং চলবে। কিছু না কিছু এটা করতে লাগবে। ইউটিউবটা সবার না, সারা জীবনে হতে নাও পারে, সারা জীবন চলতে নাও পারে। তার জন্য তার ব্যাকআপ প্ল্যান কিছু রাখবে না। আর যারা বিজনেস বলতে পারেন, তাহলে আম্বানি কেন রিলায়েন্সের থেকে বাকি বিগ বাস্কেট শুরু করলো, বা কেন শপিং মল শুরু করলো? সেই শপিং মল শুধু কাপড় জামা না, মোবাইল থেকে শুরু করে ফুটওয়্যার পর্যন্ত আছে। কেন আম্বানি থামলো না? একটা জায়গায় কেন থেমে থাকলো না? ডাবর হানি থেকে, ডাবর তালমিস্ত্রি থেকে ডাবরের প্রচুর কসমেটিক প্রোডাক্টও বেরিয়ে গেছে। মানুষ থামে না। ওই 10টা 5টা অফিস করলাম, আসলাম, খেলাম, ঘুমিয়ে গেলাম, রোববারে বাজারে গেলাম, চলে আসলাম। ওইটা লাইফ না। তো সারাটা জীবন লাইফে এইটা হলো না, সেটা হলো না, ওই সেইটা সুন্দর দেখলাম, কিনতে পারলাম না, ওইখানে ঘুরতে পারলাম না, তো এরকম একটা আফসোস থেকে যায়। এরা কি করছে? প্রচন্ড, যেটা সৌহার্দ্য বলেছে, এক্সট্রিমলি মেন্টাল টায়ার্ডনেস থাকা সত্ত্বেও, শারীরিক টায়ার্ডনেস থাকা সত্ত্বেও এসে কিন্তু 2টো পর্যন্ত ব্লগ মেনটেন করে, এবং সকাল
10টার মধ্যে সেই ব্লগটা ছাড়ার চেষ্টা করে। এটা আমি নিজেও দেখেছি। ব্যাঙ্গালোর থেকে আসার সময় 2টো না 3টের সময় ফ্লাইটে করে এসেছে, এসেই কিন্তু বসে গেছে নেক্সট দিন সকালে এডিটিং করতে। এডিটিং করে আপলোড দিয়ে তারপর ঘুমাতে গেছে। 2 থেকে 3 ঘন্টা ঘুমাবো 10টার মধ্যে, কারণ এডিটিং করতে করতে 3টে-4টে বেজে যাবে ওর, হ্যাঁ 3:30 বেজে যাবে। তারপরও 8টার সময় 9টার সময় ঘুম থেকে উঠে সেরে ও 10টার সময় আপলোড করে দিতে পারবে, পাবলিক করে দিতে পারবে জিনিসটা। তো সে ঘুরতে গিয়েও কিন্তু এই পরিশ্রমটা ভোলা যায় না বা ভোলে না। এটাকে ডেডিকেশন বলে। এই ডেডিকেশনের জন্যই ওপরে উঠতে পেরেছে। ওদের চিন্তা করতে বেশি গেলে কোথায় সিনেমেটিক শট নেবে, কোথায় কোন জায়গাটাকে ফোকাস করবে, কোন জায়গাটা ফোকাস করবে না, কখন কে ঢুকবে, কখন কে বেরোবে, প্রতিটি মুহূর্তে চিন্তা করতে লাগে। তাই আমরা সবাই মিলে যদি কাউকে প্রতি মুহূর্তে ট্রোল করি, ওদের কেমন লাগে? ওরা প্রচন্ড খাটছে, সব দেখায়, রান্নাও দেখায়, ঝাড়ু পোছাও ঘরের দেখায়, কুলফিকে রাখছে সেটাও দেখায়, সব কিছু দেখায়। তারপরেও কিন্তু এই মানুষ দুটোরকে নিয়ে কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না। কমেন্ট বক্সে শুধু থাকে ওদের নেগেটিভ 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 কমেন্ট প্রতি মুহূর্তে। এটা একটা কথা আমি সৌহার্দ্যকে বলবো, সৌহার্দ্য প্লিজ টেক স্টেপ। তোমার একটা স্টেপ হয়তো কামিং ডেজে আরো অন্য ইউটিউবারদেরকে সাহায্য করবে। কারণ এটা আজকের ঘটনা না, এর আগেও এরকম প্রচুর চ্যানেল, বললাম না শুধু তোমাদের ব্লগিং না, সিনেমার তো হচ্ছে, সব জায়গায় এরকম হচ্ছে। কিছুদিন আগে একটা দেখলাম, একটা মেয়ে নাচে, শুধু শর্টসে নাচে ভিডিও দেয়, ব্লগ খুব কম করে। ও এটা বলেছিল কোথায় যাব কি করব বুঝতে পারছি না, ও সমস্ত নাচের ভিডিওগুলি, ওর নাকি একটা নাচের ভিডিওতে 50-60K ভিউজ হতো। বলতো সেই চ্যানেলটা, সেই নাচের ভিডিওগুলি অন্য কোনো পেজ বা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে ওটা আপলোড হয়ে যাচ্ছে, এবং মেয়েটা নিজস্ব ভিউজ চলে আসছে 3K 4K 5Kতে। তো সেগুলি একটু থামানো উচিত। আর তোমাদের মতো লোকরাই পারবে এটার এগেনস্টে রিয়েল স্টেপ নিতে। শুধু মুখে ওয়ার্নিং দিয়ে না, রিয়েল স্টেপ নাও। যারা অন্যের কষ্ট করা এফোর্টটা বা কষ্ট করা কাজটাকে নিজের বলে চালিয়ে দেয়, সেই স্ক্যামারদের এগেনস্টে তুমি স্টেপ নাও। কষ্ট করে কেউ ভিডিও বানায় আর কেউ সেই ভিডিও চুরি করে নিজের চ্যানেলে দিয়ে দেয়, এই স্ক্যামারদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। মুভিতে মাঝখানে ছিল, মুভিতে যেরকম ওরা করতো সেটা বন্ধ হয়ে গেছে। চলো বাই।